কলকাতার বনেদি মল্লিক বাড়ির ছোট বউ আমি, নন্দিনী। আমাদের পরিবারের প্রতিটা ইটে যেন আভিজাত্যের ছাপ। বিরাট বড় ঠাকুর দালান, কুলীন বংশের ঐতিহ্য, আর পুরনো আসবাবপত্রের নিস্তব্ধ গন্ধ, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। এই বাড়ির ছোট বউ হয়েও আমি কিন্তু শুধুমাত্র গৃহিণী হয়ে থাকতে চাইনি। ছোট থেকেই স্বপ্ন দেখতাম নিজের পায়ে দাঁড়ানোর, স্বাবলম্বী হওয়ার। তাই পড়াশোনা শেষ করে স্কুল শিক্ষিকা হিসেবে যোগ দিয়েছি। আমার ছোট্ট 3 বছরের মেয়েটা রিনি আমার জীবনের সব আলো। তাকে ঘিরেই আমার সকাল সন্ধ্যা। আর আমার কাজ আমাকে দেয় এক অন্যরকম আত্মবিশ্বাস। কিন্তু এই বনেদি আনার আবরণে আমাদের সংসারে একটা চাপা অস্তিত্ব ছিল, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন আমার বড় যা, সুজাতা দিদি। তিনি আমার থেকে বছর 5-এর বড়, আর আমাদের বিয়ের আগে থেকেই এই বাড়িতে আছেন। দিদি গৃহিণী, সারাদিন সংসারের কাজ, ঠাকুর সেবা আর টিভি দেখা, এই নিয়েই তার জীবন। আমার চাকরি করাটা যেন তার চোখে বড্ড বেমানান ছিল। আমি সকালে স্কুলে যাওয়ার জন্য যখন তৈরি হতাম, দেখতাম দিদি কেমন যেন কটমট করে তাকাতেন। মুখে কিছু বলতেন না, কিন্তু তার দৃষ্টিতেই একরাশ বিরক্তি স্পষ্ট হয়ে উঠত। সুযোগ পেলেই শাশুড়ির কাছে আমার নামে ইনিয়ে বিনিয়ে নানা কথা বলতেন। ওমা, নন্দিনী তো সংসার দেখে না বললেই চলে, সারাদিন বাইরে থাকে, অথবা বাড়ির কাজগুলো সব আমারই দেখতে হয়। ছোট বউ তো নিজের চাকরি নিয়েই ব্যস্ত। এই ধরনের টুকটাক মন্তব্য চলতেই থাকত। তবে আমার শাশুড়ি মা নির্মলা দেবী, তিনি ভীষণ আধুনিক মনের মানুষ। পুরনো ধ্যান ধারণা থেকে অনেক ঊর্ধ্বে তিনি। দিদির এসব কথা তিনি কখনোই কানে তুলতেন না, বরং হাসি মুখে বলতেন, আহা নন্দিনী নিজের পায়ে দাঁড়িয়েছে, এটা তো ভালো কথা। আজকালকার দিনে মেয়েরা স্বাবলম্বী হবে না তো কি করবে? আর সংসারের কাজ তো আমরা ভাগ করে নিলেই হলো। শাশুড়ি মায়ের এই সমর্থন আমার কাছে এক বিশাল ভরসা ছিল। তিনি না থাকলে হয়তো দিদির চাপা বিরক্তি আমাকে আরও বেশি হতাশ করত। দিদির এই আচরণ আমার মনকে কিছুটা হলেও কষ্ট দিত। কেন জানি না, মনে হতো একটা অদৃশ্য দেওয়াল আমাদের দুজনের মাঝে দাঁড়িয়ে আছে। একই ছাদের নিচে থেকেও যেন আমরা একে অপরের থেকে অনেক দূরে। আমি বারবার ভাবতাম, কেন এমন হয়? কেন দিদি আমাকে এভাবে দেখেন? আমার মনে কোনোদিন তার প্রতি কোনো বিদ্বেষ ছিল না, বরং আমি চাইতাম আমরা দুজন বোনের মতো মিলেমিশে থাকি। একদিন বিকেলে স্কুল থেকে ফিরে বারান্দায় বসে চা খাচ্ছিলাম। রিনি খেলছিল তার পুতুল নিয়ে, দিদি তার ঘরে ছিলেন। হঠাৎ করেই আমার মনে হলো আজ দিদির সঙ্গে খোলাখুলি কথা বলতে হবে। এই দূরত্ব আর ভালো লাগছে না। আমি তার ঘরের দিকে পা বাড়ালাম। দিদি জানালার পাশে বসে সেলাই করছিলেন। আমি তার পাশে গিয়ে বসলাম। দিদি, তোমার কি আমার উপর কোনো রাগ আছে? মনে হচ্ছে তুমি কিছু একটা নিয়ে মনকষ্টে আছো। তুমি যদি আমাকে বলতে পারো, হয়তো আমি কিছু সাহায্য করতে পারবো। প্রথমে তিনি আমার দিকে তাকালেন না, চোখ নিচু করে সেলাই করে যাচ্ছিলেন। না রে বাবা, আমার আবার কিসের কষ্ট? তার কণ্ঠস্বরে এক ধরনের উদাসীনতা। আমি নাছোড়বান্দা। দিদি, আমার মনে হয় তুমি কিছু একটা লুকিয়ে রাখছো। আমি তোমার ছোট বোন, আমাকে বিশ্বাস করতে পারো। আমার পীড়াপিড়িতে শেষ পর্যন্ত দিদি মুখ খুললেন। তার চোখ ছলছল করে উঠল। জানিস নন্দিনী, দিদি মৃদু স্বরে বলতে শুরু করলেন, আমারও একটা স্বপ্ন ছিল। যখন তোর মতো অল্প বয়স ছিল, আমি একটা বিউটি পার্লার খুলতে চেয়েছিলাম, নিজের হাতে কিছু করতে চেয়েছিলাম। কিন্তু তোর ভাসুর মশাই কিছুতেই রাজি হননি। তিনি বলেছিলেন, আমাদের বাড়ির বউ ছিঁড়া বাইরে কাজ করবে, এসব মানায় না। আমার সেই স্বপ্নটা অঙ্কুরেই শেষ হয়ে গেল যখন দেখি তুই নিজের ইচ্ছে মতো চাকরি করিস, নিজের পায়ে দাঁড়িয়েছিস।
তখন কেমন যেন একটা জ্বালা করে রে। মনে হয়, ইস, আমার যদি এমন স্বাধীনতা থাকতো। দিদির চোখের জল আর চাপা কষ্ট দেখে আমার বুকটা মোচড় দিয়ে উঠল। মুহূর্তেই মনে হলো এই মানুষটাও তো আমারই মতো স্বপ্ন দেখতে জানে, শুধু তার স্বপ্নটা পরিস্থিতির জালে আটকে গিয়েছিল। তার প্রতি আমার মনে যেটুকু অভিমান ছিল, মুহূর্তে তা কর্পূরের মতো উবে গেল। আমি তার হাত ধরে বললাম, দিদি, তোমার এই ইচ্ছার দায়িত্ব আমি নিলাম। তুমি একদম চিন্তা করো না, আমি তোমার স্বপ্ন পূরণ করব। দিদি অবাক হয়ে আমার দিকে তাকালেন, তার চোখে অবিশ্বাস আর একরাশ প্রশ্ন। তারপর শুরু হলো আমার মিশন। সবার আগে শাশুড়ি মাকে সবটা খুলে বললাম। তিনি তো শুনেই আনন্দে আত্মহারা। খুব ভালো কথা নন্দিনী, সুজাতার একটা কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু কেন যে ও আগে বলেনি। আমি তো ওকে কতবার বলেছি কিছু একটা করো, কিন্তু ও শুনতেই চায় না। শাশুড়ি মা দিদির পাশে দাঁড়ানোর জন্য আমাকে আরও বেশি অনুপ্রাণিত করলেন। এরপর ভাসুর মশাইকে বোঝানো। তিনি প্রথমে একটু ইতস্তত করছিলেন। পার্লার? আমাদের বাড়ির বউ পার্লার চালাবে? লোকে কি বলবে? সমাজের চোখে পড়ার একটা ভয় তার মধ্যে ছিল, কিন্তু শাশুড়ি মা আর আমি মিলে তাকে বুঝিয়ে বললাম, এখন যুগ পাল্টেছে, মেয়েরা নিজেদের পায়ে দাঁড়াচ্ছে, আর দিদি তো বাড়িতে বসেই কাজ করবে, এতে তো সম্মান বাড়বে, কমবে না। নানা উদাহরণ দিয়ে বোঝানোর পর দিদির স্বপ্ন পূরণের কথা ভেবে এবং আমাদের যুক্তিতে শেষ পর্যন্ত তিনি রাজি হয়ে গেলেন। আর সব থেকে বড় বাধা ছিল মূলধন। পার্লার খুলতে তো কম টাকা লাগে না। আমার জমানো কিছু টাকা ছিল, আর বাকিটা ধার করলাম কিছু পরিচিত মানুষের থেকে। দিনরাত এক করে আমি আর দিদি মিলে পার্লারের জন্য জায়গা খুঁজলাম, সরঞ্জাম কিনলাম। একজন পার্লার এক্সপার্টকে দিয়ে দিদিকে আধুনিক কোর্সগুলো শেখালাম। দিদিও যেন নতুন করে প্রাণ ফিরে পেলেন। তার চোখে মুখে এক নতুন উদ্দীপনা। তিনি প্রতিদিন নতুন নতুন জিনিস শিখতেন আর বলতেন, নন্দিনী, তুই না থাকলে আমার এই স্বপ্ন স্বপ্নই থেকে যেত। অবশেষে এলো সেই শুভ দিন। আমাদের বাড়ির একতলায় যে ঘরটা আগে অব্যবহৃত ছিল, সেখানেই দিদির পার্লার নামে একটা ছোট্ট কিন্তু সুন্দর পার্লার খুলে দিলাম। প্রথম দিন থেকেই ভালো সাড়া পেলাম। আশেপাশের বাড়ির মহিলারা আসতে শুরু করলেন। দিদির হাতের কাজ খুব ভালো, তাই অল্প দিনেই তার পার্লারের নাম ছড়িয়ে পড়ল। আজ আমরা দুই যাই স্বাবলম্বী। দিদির পার্লার এখন রমরমিয়া চলছে। তিনি একজন সফল উদ্যোগী, আর আমি আমার শিক্ষকতা নিয়ে ব্যস্ত। এখন আমাদের দুজনের মধ্যে সেই অদৃশ্য দেওয়ালটা আর নেই, বরং আমরা এখন একে অপরের সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে বড় সমর্থক। সকালে আমি স্কুলে বেরোনোর আগে দিদি আমার মেয়েকে কিছুক্ষণ দেখে রাখে, আর আমি স্কুল থেকে ফিরে দিদিকে পার্লারের কাজে সাহায্য করি। সংসারের সব কাজ আমরা ভাগ করে নিই, একে অপরের সুখ দুঃখে পাশে থাকি। সেই হিংসা, সেই চাপা কষ্ট আজ অতীত। আমাদের সম্পর্ক এখন যেন এক শান্তির পরশ, যা আমাদের পরিবারের প্রতিটি সদস্যের মুখে হাসি ফুটিয়েছে। আর আমার শাশুড়ি মা, তিনি তো প্রায়ই বলেন, আমার দুই বউই আমার গর্ব। এই বাড়িতে এখন শান্তি আর ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। এই গল্পটা শুধুই আমাদের দুই চায়ের নয়, এটা একটা পরিবারের ভালোবাসার গল্প, যেখানে একে অপরের স্বপ্নকে সম্মান জানাতে পারলেই তৈরি হয় এক সুন্দর নতুন দিগন্ত। গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।